তন্ময় ভাইয়ের নানু এসেছেন, কণ্ঠে মধুরতা। সমস্যা হচ্ছে না তো কোনো? রুবি আপু উঠে হেসে জবাব দিলেন, সমস্যা হচ্ছে না নানু, মাশাল্লাহ। দীপ্ত বড় হয়েছে দেখছি, বিয়ে শাদী দিতে হবে নাকি ছোট সাহেবের? দীপ্তর বড় গলার জবাব, এখনো অনেক দেরি, আরও বড় হতে হবে। তন্ময় ভাই রবিন ভাইদের মতো, তখন বিয়ে করব। আচ্ছা, আর প্রেম? প্রেম কয়টা করবে? দীপ্ত লজ্জা পেল, আমতা আমতা করলো। করতে তো এখনই ইচ্ছে হয়। নানু আবারও স্বপ্ন প্রশ্ন করলেন। আটকাইছে কে? দীপ্তর অসহায় কণ্ঠ, আমি ছোট, মেয়ে ভালো লাগে বড়। রবিন ভাইয়ের থাপ্পড় পড়লো দীপ্তর ঘাড়ে। হঠাৎ ভাইয়াকে দেখে দীপ্ত বয়কে গেল। দ্রুত নানুর পেছনে চলে যায়। নানু আর রুবি আপু হাসছে, আর আমার তো হাসতে হাসতে ব্যালেন্স হারিয়ে গিয়েছে। ছেলেটা এত পাক না। রবিন ভাই চোখ রাঙালেন, এগুলি কি শিখেছিস তোমার থেকে? তুমি না প্রেম করো? বড় বড় আপুদের সঙ্গে মানিজ্জত খেয়ে দিল। আমি আর রুবি আপু আর চোখে তাকালাম। এটাই হচ্ছে কারণ যে কেউ দীপ্তর সাথে লাগতে যায় না। এই ছেলে সকলের সব জানে, এখন হুট করে ভুলেও দেয়। আরিফ তন্ময় ভাইয়ের বড় মামার বড় সন্তান, এর সাথে কথা আমার ইহকালেও হয়নি, কখনো চোখেই পড়েনি, পড়বে কিভাবে? আমার অর্ধেক বয়স গিয়েছে তন্ময় ভাইকে বকতে বকতে। আশপাশ পর্যবেক্ষণ করার সময় কোথায় পেলাম, অথচ সেই আরিফ আজ কথা বলতে এসেছি। কি অবস্থা ওরু? ইতস্ত গলায় জবাব দিলাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার? ভালো নেই, কিন্তু ভালো থাকবো যদি তুমি আমাকে একটা সাহায্য করো। সামর্থ্য থাকলে। বাবা, এত কঠিন কিছু না, সিম্পল। লিসেন, ওই যে হোয়াইট ড্রেসের মেয়েটি দেখছো, শি ইজ মাই গার্লফ্রেন্ড। রেগে আছে, ফোন রিসিভ করছে না, আর ওখান থেকে নড়ছেও না। আর তুমি তো জানো আমার সাসারা আশপাশে, ওর সাথে এখানে কথা বলা ইম্পসিবল। নাও ইউ হ্যাড টু ইউজ। ওকে গিয়ে একটা মেসেজ দিবে, পারবে? সিম্পল তো, কারো কাজে আসা ভালো, হেল্প করা সব। আচ্ছা, কি বলবো? আরিফ ভাই একটু কাছে আসলেন, ধীরে বললেন, আরিফ বাড়ির পেছনে অপেক্ষা করছে, দ্রুত না আসলে সে চলে আসবে। এভাবে বললেই হবে? লাগাতার মাথা ধোলালাম, সাহস নিয়ে। সেই সাদা ড্রেসের দিকে সুমনা হাজির। তন্ময় ভাই কোথায় ওরু? আমি তাকে নিয়ে বসে, সে কি আমার বলে যাওয়ার মানুষ? এখন যা কাজ আছে। বলতে বলতে ওকে সাফিয়ে মেয়েটির দিকে আসলাম। আমাকে দেখে অবাক হলো, পরক্ষণে হাসলো। হে, ইউ আর আরবি। হাউ অ্যাবাউট ইউ? লিজা, নাইস টু মিট ইউ। ইয়েস, আমি একটি মেসেজ নিয়ে এসেছি আরিফ ভাই হতে। সাথে সাথে আপুটা মুখ ফোলালেন, চোখ কষলে মনোবক্তে লাগলেন। শালা শয়তান, নাইজেরিয়ার উগান্ডা বিলে নিজে আসেনি, এত ভয় ফেলে প্রেম করতে বলেছে কেউকে? বলদা একটা, কি দেখে ওর সাথে আজ 5 বছর যাবৎ রিলেশনশিপে আছি আল্লাহ মালুম। বলেছেন সে বাড়ির পেছনে, এখনই আপনার যেতে হবে, না হলে সে চলে আসবেন এখানে, তাও মাপ চাইবে না। দাঁড়াও, যাচ্ছি। আজ ব্রেকআপ হবে, বাড়িতে গিয়ে ব্রেকআপ ডান্সে দিব। মেয়েটা চলে গেল। দেখতে মাশাল্লাহ, ব্যবহারও সুন্দর, আর বের সাথে খুবই সুন্দর মানাচ্ছেন। ডাক শুনতে পেছনে ফিরলাম। রুবি আপু, সে আমার হাত ধরে ধরলেন, শক্ত করে কড়াকড়ি কণ্ঠে বলে দিলেন, আমার হাত থেকে গেলেই মায়ের। যতক্ষণ থাকবো আমার সাথে থাকবে, এখানেই আছি, কোথায় যাব? আজিব নিজের পাশে বসে তারপর হাত চাড়লেন। আমি আবারও বললাম, হঠাৎ কি হয়েছে কি? দীপ্ত আইসক্রিম খাচ্ছে, লম্বা শ্বাস নিয়ে বলল, তন্ময় ভাই বলেছেন তোমাকে রুবি আপুর সাথে সাথে থাকতে, আরেকবার এদিক সেদিক দেখলে সোজা ড্রাইভার দিয়ে পাঠাই দিবে বাড়ি। তো পাঠাক, এভাবে আমি থাকতে চাচ্ছি না। কই এই নবাবজাদা? কোথায় থেকে দেখছি? আশেপাশে চোখ বুলালাম, এত মানুষের মাঝে কই, সে তো নেই। দীপ্তকে ধীরে প্রশ্ন করলাম, সে কিভাবে দেখলেন আমি? তোমার বাম সাইড ফিরে মাথা উঁচু করে ফেলো। আমি দ্রুত সেদিক তাকালাম। তন্ময় ভাই দাঁড়িয়ে, হাতে গ্লাস, তার সাথে কাজিন আরও কে কে। সেই দিকে তাকিয়ে আমার দিক। সে কি এতক্ষণ এভাবে তাকিয়েছিল? আমার গলাটা শুকিয়েছে, চুপচাপ নড়াচড়া বন্ধ করে ফেললাম, শক্ত হয়ে বসে রইলাম। রুবু আপু হাসছেন, চাপ নিস না, কিছু বলবে না তোকে। বলবে না? হ্যাঁ, কিছু বলবে না, কিন্তু করবে। হাড্ডি গুস্ত আলাদা করে দিবে। পুরো অনুষ্ঠানে আমি বসে রইলাম, মাঝে মধ্যে গানের সঙ্গে নিজেও তাল মেলালাম। যখন জন্মদিনের কেক কাটা হলো, তখনও তন্ময় ভাই নিচে নামেননি। সেখান থেকে কেক কাটার জন্য বললেন। আইরিন জানে সে আসবে না, তাই অনুরোধ তেমন করেনি। পরে নিজে গিয়ে খাইয়েছে, আবার খেয়েছে। এখানে আমি ভাবছি কখন এই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবো। রুবি আপু অবশ্যই এনজয় করছেন, আমারই ভালো লাগছে না। লাগবে কিভাবে? আমাকে তো এনজয় করতে দিল না। কিভাবে তাকিয়ে, তখন থেকে কেউ তাকিয়ে থাকলে নিজেকে নিয়ে ফুর্তি করা যায়? আমার তো মনে হয় না। অস্বস্তির ছাপে আমি শুধু দাঁড়িয়ে হেসেছি।
আমাদের একাই বসিয়েছেন। সুমনা প্রশ্ন করলো, তন্ময় ভাইয়া সে ডিনার করবে না? ওর কথা বলিও না, ডেকে এসেছি, খাবে না, কি আবর্জনা খাচ্ছে কখন থেকে। সুমনার জবাব, আমি যাব। আসবে না? তুমি খেতে শুরু করো। খাওয়া শেষ হয়েছে, বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া হলো, আপাতত যাবার পালা। কখন বেরোবো সেই চিন্তায় মাথাটা ভার, খুবই ক্লান্ত লাগছে, ঘুমাবার জন্য চোখ লাফাচ্ছে। বাড়ি গিয়ে আগে হবে এক ঘুম, তারপর অন্য কিছু। যাবার পথে তন্ময় ভাইয়ের নানু বাড়ির কেউই যেতে দিবেন না, সকলেই বারবার বলছেন কাল যা। রাত হয়েছে অনেক, বড় মা বললেন, আমি তো থাকতে চাচ্ছিলাম, কিন্তু বাড়ি খালি, বাচ্চারা সব সাথে। তন্ময়ের বাবা রাখবেন, খালি বাড়ি সে একদম পছন্দ করেন না। রবিন ভাইয়ের জবাব, তাহলে থেকে যাও, কাল বড় চাচ্চু এসে নিয়ে যাবে। আসবে না? তন্ময় ভাইয়ের মুখ খুলল, আসবে, কাল যাচ্ছি আমরা। তন্ময় ভাই বেরিয়ে গেছেন। সে যেহেতু বলেছে বড় চাচ্চু আসবেন, তাহলে সত্যিই আসবেন। নানু সকলের হাতে বড় বড় বাড়ি ধরিয়ে দিলেন। বড় মা বললেন, সাবধানে যাস। আমি মাথা দোলালাম, আচ্ছা আসি। গাড়িতে উঠতে গিয়ে আরেক ঝামেলা। রুবি আপু সুমনাকে উদ্দেশ্য করে বলল, সুমনা তুমি কি বিতু, মানে অন্ধকার ভয় পাও? আরে না। আহ, বাঁচা গেল। আমি আর রবিন প্রচণ্ড বিতু, সাহসী তুমি থাকলে ভয় কম পাবো। বলতে সে সুমনাকে এক ফঁকা জোরপূর্বক গাড়িতে বসিয়ে দেন। তন্ময় ভাইকে দুষ্টু হেসে বলল, সাবধানে আসিস। আমার শ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হওয়ার জোগাড়। রবিন ভাই সেই গাড়িতে ঢুকছেন, তার মানে তারা আমাকে একা পাঠাচ্ছেন তন্ময় ভাইয়ের সাথে, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে। আমি রুবি আপুর হাত ধরলাম, না প্লিজ, সবাই মিলে ভাগাভাগি করে যাই, তাই না? প্লিজ। রুবি আপু বড়সড় না করে দিলেন, প্লিজ। এত ভয় পাচ্ছিলাম বলার বাহিরে, পছন্দের ব্যাপারটা নিয়ে আমি এখনও জটকাই। তার উপর তন্ময় ভাইয়ের সাথে থাকলে আমি পর্যাপ্ত শ্বাস নিতে অক্ষম। নির্ঘাত শ্বাস আটকে মরে যাব, না হলে হার্ট অ্যাটাক। রুবি আপু আমার দিক মাথা আনলেন, ধীর আওয়াজে বললেন, সোমনা একা তন্ময়ের সাথে পাঠাই দিই? তোর যেহেতু এত সমস্যা। ধীরে বলেছেন। এতটা ধীরে বলেননি, নির্গত তন্ময় ভাই শুনেছেন। আমার কাদো কাদো মুখ দেখে বিরক্তকর শ্বাস ফেললেন আপু। আজই বরু 2 ঘন্টার রাস্তা, আর আমরা আগভাত যাব পাশাপাশি। বেশ, আপু চলে যাচ্ছে, আমার এত অনুরোধ কিছুই গায়ে নিলেন না। আমারও দিন আসবে, জ্বালিয়ে মারব। এদিকে তন্ময় ভাই কোনো কথা বলছে না, একভাবে দাঁড়িয়ে, আর কি ইচ্ছা অনিচ্ছায় কিছুই নেই। সে বললে কি এমন করতো, সাহস পেত। ওদিকে ভেতর থেকে সুমনার আওয়াজ, ওদের সাথে যাই, 3 জন হবে। রুবি আপুর মিষ্টি জবাব, ওর সাথে আমার লেগেছে, আর তোমাকে আমার অনেক ভালো লাগে, তা তো জানোই। একটু কথা শেয়ার করব, শুনবে না? সুমনা না বলার রাস্তা আপুর রাখলেনি না। এত ঝামেলা, যাকে নিয়ে তার মাথা ব্যথা নেই, একদম শান্ত। অথচ সুমনা তো তার জন্য এমন করছে, তার দায়িত্ব নেই। কপালটা শেষ। এত তাড়াহুড়ো করতে কে বলেছে আমাকে? গাড়িতে দ্রুত বসতে গিয়ে কপালটা শেষ করে দিলাম। কি যন্ত্রণা! চিনচিন ব্যথায় অবচেতন হবার জোগাড়। কখন না আবার তন্ময় ভাই ধমকে দেন, সেই ভয়ে কপাল ঘষতেছি। চুপচাপ বসে। অবশ্য ব্যথাটা এক পর্যায়ে কমেছে, সেই তীব্র চিনচিন ব্যথা আর নেই। আর চোখে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম। সে ড্রাইভিং করতে মনোযোগী, সোজা তাকিয়ে আছে। নেই তার কোনো নড়চড়, নেই কোনো শব্দ। মনে হচ্ছে আমি একা একটি গাড়িতে বসে, আমার পাশে যে একজন ব্যক্তি রয়েছে তা বোঝার প্রশ্নই আসছে না। থাক, তার মাকনা খালাটাই শ্রেয়। সে মুখ খুলে শুধু কথা শোনান, ভালো কিছু তা আদৌ বলেন না। তার ফোন বেজে উঠছে। সে কি শ্রবণ শক্তির গতি! হঠাৎ সে তার বাঁচতে থাকা সেলফোন আমার দিকে এগিয়ে দিলেন। কল রিসিভ কর। আমি? সে জবাব দিচ্ছেন না। আর এবার সমস্যা হচ্ছে, আমাকে হেনস্থা না করলে কি দিন কাটে না? আপনার কল আমি রিসিভ করব? তার চোখের সামনে দেখে ফোন নিলাম হাতে। কলার আইডির নাম সেভ করা না, তার মানে আননোন। রিসিভ করলাম। এক মেয়েলি কণ্ঠ। সালাম জানালাম, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে জবাব, হু আর ইউ? মেয়ের ধমক শুনে বড়সড় চোখ করে তন্ময় মেয়ের দিক তাকালাম। সে গাড়ি ড্রাইভিংয়ে ব্যস্ত। কি কথা বলবো, কি বলবো? আমি তন্ময় ভাইয়ের বোন বলতে গিয়ে থেমে গেলাম। তন্ময় ভাই গাড়ি থামিয়ে দিয়েছেন, তারপর সিটে হাত দ্বারা ভর দিয়ে আমার দিক ফিরলেন। এবার কথা বলার ক্ষমতা 0 আমার। সে শান্ত স্বরে বললেন, ডিস্টার্ব করে? টক টু হার লাইক ইউ আর মাই ফিয়ান্সে। কথাটা সম্পূর্ণ খালি হয়ে গেল। বুকের ভিতর তীব্র দুঃখ শব্দ, সেও শুনতে পাচ্ছি। কি বললেন? তার ফিয়ান্সে হয়ে কথা বলতাম। গলাটা শুকিয়ে আসছে। পানি আপাতত খুবই জরুরি ভূমিকা পালন করছে। ফোনের মেয়েটা চেঁচাচ্ছে। এই মেয়েটা তো আমি 1 মিনিটে রফা দফা করে দিতাম যদি তন্ময় ভাই না থাকতেন, কিন্তু তার সামনে শব্দই বের হচ্ছে না, গলা আটকে আছে।
সাহস সঞ্চয় করলাম। আপনি কে? সেটা তোমার ব্যাপার না। তন্ময় কোথায়? রাত বিরেতে ছেলেদের ডিস্টার্ব করা হচ্ছে? ঘরে বাইনি? হু দ্য হেল আর ইউ বিচ? আর ইউ ফাকিং ইনসেস? চোখ বড় বড় করে ভাইয়ের দিক তাকালাম। কি বেয়াদব মেয়ে! একে তো রাগে আমার মাথাটা দূরে আসছে। খালি আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি, আর এই মেয়ের সাহস কি করে হয়? আমি ফোন নিয়ে জানালার দিক মুখ করলাম। আজকে তো একে আমি বেশরম লজ্জাহীন মেয়ে। আমি তো গলা পরিষ্কার করে নিলাম। ভয় আমার লাগে, রাগে মিশ্রিত আমার কণ্ঠ অদ্ভুত। আমি তন্ময়ের ফিয়ান্সে। তার দিক নজর দিলে চোখের এটানটা টেনে খুলে ফেলবো। আরেকদিন যদি দেখে তাকে ডিস্টার্ব করা হচ্ছে, যেথায় থাকবেন সেখানে গিয়ে চোখ আর মুখ তুলে নিয়ে আসবো। আবর্জনা! কলকেটা আমি বড় শ্বাস ফেললাম। এমন ঝগড়া আমি কখনো করিনি। ক্লাসে করেছি, সেগুলো টুকটাক। এমন রেগে ঝগড়া যাকে চিনি না তার সাথে। ব্যাপারটা একদম প্রথম এবং নতুন। ধীরে সোজা হয়ে বসলাম। ফোনে লক স্ক্রিনে বসে বুকের সাথে আমারও হাত কাঁপছে। দ্রুত ফোন তার সাইডে রেখে দিলাম। গালি দিচ্ছিল, তাই আর কি। সে হাসছেন, শব্দ করে হাসছেন। আমি আর চোখে তাকিয়ে আর চোখই ফেরাতে পারলাম। হয়তো সেই জন্যই কম হাসেন। সে হাসলে আশেপাশের কেউ তার হতে চোখ ফেরাতে অক্ষম হয়ে যাবেন। হাসতে হাসতে হঠাৎ আমার মুখ তুললেন, দুহাতে গাল চেপে তার ঠোঁট কপালে ছোঁয়ালেন। শ্বাস আটকে আমি শক্ত হয়ে বসে। বুকে দুক দুক তীব্র হচ্ছে, শরীর কাঁপছে। সে বললেন, ঠিক আছে, ঘুমা। আমার মাথা রেলে তার কাঁধে শুইয়ে দিলেন, আর সে আবারও গাড়িতে মনোযোগী হলেন। এই অনুভূতি শরীরে ক্রমাগত স্রোত চালাচ্ছে। ভেতরে সব কিছু তীব্র কাজ করছে। তার শরীরে সেনা প্রার্থীর ঘাম শুকতে মাথা আউলে আসছে। তার কাঁধ হতে উঠতে ইচ্ছে হচ্ছে না, আবার কাঁধে শ্বাস নিতে পারছি না। দোটানায় আমি শ্বাসকষ্টে মারা যেতে প্রস্তুত, তাও উঠতে রাজি নই। চোখ বুজে আসছে, শরীর ছেড়ে দিচ্ছে তার এই মাতাল করা ঘ্রাণ। তার কাঁধ। সকালের তীব্র রৌদ্রোজ্জ্বল ঘুম ভাঙল। জানালা দ্বারা ঝলমলে রোদ প্রবেশ করছে কামরায়। মাথাটা দূরে উঠে বসলাম। ধীরে ধীরে সব মনে আসতে লাগলো। আমি লাফ দিয়ে বিছানা ছাড়লাম। এখানে কিভাবে? গাড়িতে না ছিলাম? কখন ফিরলাম বাড়ি? ঘরে পৌঁছালাম কিভাবে? এখনো রাত্রের পোশাকে রয়েছি। মেকআপ রিমুভ করা, চুল ঝুটি করা। বিছানায় ব্রম করে বসে পড়লাম। মাথা ধরছে। গোসল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ছেড়ে আগে গোসল নিলাম। তৈরি হয়ে আগে রুবি আপুর কামরায় দৌড় লাগালাম। সে নিশ্চয় জানবে হয়েছে কি। রুবি আপু কথা বলছেন। আমায় দেখে ঢুকতে ইশারা করলেন। বিছানায় বসে দ্রুত ফোন রাখতে বললাম তাকে। কিছুক্ষণের মাঝে ফোন কাটলেন। হয়েছে কি? আমরা বাড়ি কখন পৌঁছেছি? আমি ঘরে কিভাবে পৌঁছালাম? রুবি আপু দুষ্টে আসলেন, গাল টেনে বললেন, কোলে চড়ে। চোখ বড়সড় হয়ে গেল। কার? তন্ময়ের। তুই তো ওর শার্ট দু হাতে ধরে রেখেছিলি। ছাড়ছিলি না। বিছানায় রাখবে যখন তখনও ধরে রেখেছিলি। তন্ময় তো ধীরে ধীরে ছাড়িয়েছে। তো চুলও বেঁধে দিয়েছে, মেকআপও তুলে দিতে ছিল যাতে অস্বস্তি না হয় তোর। আমি শুধু শুনছি, বিশ্বাস করতে আর মাথায় গাঁথতে সময় লাগলো। রুবি আপু আবারও বললেন, তুই কতটা ভাগ্যবান তা বুঝতেই পারছিস না। তন্ময় তোকে অনেক ভালোবাসে, অনেক। তোর কল্পনার বাহিরে। ভালোবাসেন আমাকে? তন্ময় আমাকে ভালোবাসেন? যাকে সবাই চায় সে আমাকে চান? আমার মন কেমন অস্বস্তিতে হয়েছে। চাপ নিস না, আজ তো সকলের স্কুল কলেজ বাতিল গেল। ছাত্র ছুটির জন্য ফোন করে বলে দিয়েছেন, তাই কোনো চিন্তা নেই। আরাম আর আরাম। ব্রেকফাস্ট করতে বসে আমি আশপাশে তাকাতে ব্যস্ত। তন্ময় আসেনি এখনো। দীপ্তি এসে আমার পাশে বসলো। শুরু হলো ওর কথা। তোমাকে তো বেশি দিলেও তোমার খবর পাওয়া যাবে না। এভাবে মরার মতো কিভাবে ঘুমাতে পারলে? ছোট চাচি হাসতে লাগলেন। খাবার প্লেটে দিচ্ছেন আর বলছেন, আমাদের ওরু হচ্ছে ঘুমের রাজকন্যা। ঘুম হলে পৃথিবীর খবর আর ওর থাকে না। দীপ্ত বলছে, অত গভীর ঘুমে কি স্বপ্ন দেখা হলো আমাদেরও বলো। আমি ধমক দিতে গিয়েও থেমে গেলাম। তন্ময় ভাই এসেছেন। সে রবিন ভাইয়ের পাশে বসলেন। আমার দিক তাকাতেই আমি নিচে তাকালাম। মা প্রশ্ন করলেন, সোমনা কি এখনো ঘুমোচ্ছে? রুবি আপুর জবাব, হ্যাঁ। খেতে খেতে সকলেই কথা বলছে, শুধু তন্ময় ভাই চুপ, মাথা নিচু হয়ে খাচ্ছেন। আজ আমার সকল ধ্যান শুধু তার দিক ছিল। চোখ সরাতে ব্যর্থ হচ্ছিলাম। সে খাওয়া শেষ করে বড় চাচুর উদ্দেশ্যে বললেন, মাকে নিয়ে আসিও। বড় চাচ্চুর জবাব নেই। ভাইয়া চলে যাচ্ছেন। আমি তখনও পিছু হতে তাকেই দেখছি। পড়তে বসেছি, মাথাটা ব্যথা করছে। চা হলে মন্দ হয় না, মাকে বলতে হয় 1 কাপ চায়ের কথা। তখনই সুমনা হাজির। মুখ দেখে মনে হচ্ছে রেগে। আমার পাশে দাঁড়িয়ে আমাকে তীক্ষ্ণ দৃষ্টি দেখাতে লাগলো। কি হয়েছে? ডং কম কর। কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না? একদম না বোঝার অভিনয় করবি না। আওয়াজ নামিয়ে কথা বল। তুই রাত্রে কিভাবে পারলি এমন করতে? কতবার করে বললাম তন্ময় ভাইয়ের সাথে বসার ব্যবস্থা করে দে, অথচ তুই কি করলি? নিজে বসলি তার সাথে, আবার ঘুমের বান করে কোলে ছড়িয়েও নিলি।
মেয়েটা এমন বেশরম হচ্ছে কেন? তোর মনে হচ্ছে না তুই বেশি করছিস? বেশি আর আমি করতে দিলে কই? এটা বল আমাকে, তুই কি তন্ময় ভাইকে পছন্দ করিস? আমি খেয়াল করেছি তুই তার দিক তাকিয়ে থাকিস। এসব নোংরামি বাদ দে। তুই জানিস আমি তাকে ভালোবাসি, সেই ক্লাস 8 থেকে। শোন সুমনা, তুই নিজের রাস্তা অতিক্রম করছিস। এমন আচরণ তুই কিভাবে করিস, তাও আমার সাথে, আমার ঘরে দাঁড়িয়ে? আর কোলে ছড়ার জন্য আমি বান কেন করব? সে আমার কাজিন, সাহায্যের জন্য নিতেই পারে। তোর এমন রিয়েকশনের কোনো অধিকার নেই। আর হ্যাঁ, তন্ময় ভাই তোকে সেভাবে দেখেন না, শুধু শুধু কাহিনী বাড়াচ্ছিস। এখন যা, রুম থেকে বেরো। সুমনা আমাকে ঘুরালো ওর দিকে। কথা শেষ হয়নি আমার। তুই তার দিক নজর দিবি না, আর দিলেও কি, সে তো তোর বোন ছাড়া অন্য কিছু ভাবে না। আমার তো মনে হয় তোকে দেখতেই পারে না। হ্যাঁ, পারে না। রুম থেকে বেরো, এরপর নখ ছাড়া কখনো প্রবেশ করবি না, যা। এই সেই সুমনা, প্রচণ্ড অপরিচিত লাগছে। আমার ছোটবেলার সঙ্গী। আচরণ কতটা জঘন্য হয়েছে। কিভাবে বললো আমি ঘুমের বান করেছি? এতটা নোংরা ভাবে আমাকে? ইচ্ছে করছে ও চুল টেনে ছিঁড়ে ফেলি, এতটা রাগ লাগছে। উফ, কিভাবে পারলো মেয়েটা, কিভাবে পারলো আমাকে এতগুলো কথা বলতে? বেশরম। নিজেই তো তন্ময় ভাইয়ের পিছু ঘুরঘুর করে, কোন মুখে আমাকে কথা শোনাতে আসে? আমার সুন্দর ফুরফুরে মনটা ঘুরিয়ে দিয়ে গেল। তোর মনও ঘুরিয়ে যাবে, দেখিস, টুকরো টুকরো করে ঘুরিয়ে যাবে। দুপুর পর্যন্ত ঘরে আটকে ছিলাম, একদমই বেরোলাম না। কি করতে বেরোবো? সুমনা চুন্নির মুখ দেখতে? নেভার এভার। যতক্ষণ না এই মেয়ে যাচ্ছে ততক্ষণ বেরোবো না। আজকের পর থেকেও আমার কিচ্ছু লাগে না, কিচ্ছু না। দীপ্ত আর রুবি আপু এসেছেন। রুবি আপু পাশাপাশি বসলো। আশ্চর্য, তুই কি দিন দুনিয়ার খবর রাখবি না? কি হয়েছে? দীপ্ত ধীরে বলে, কি হয়নি বলো? তন্ময় ভাই ছাদে, এখন সুমনা আপুও গিয়েছে সেখানে। 5 মিনিটের বেশি হচ্ছে আর নামেনি ছাদ হতে। আমি বই বন্ধ করে দৌড় লাগালাম। দরজা পর্যন্ত গিয়ে থেমে গেলাম। জিহ্বা কামড়ে গলা পরিষ্কার করলাম। দূর, আমি কেন দৌড়ঝাঁপের প্রতিযোগিতা শুরু করলাম? যেটা ইচ্ছা করুক, আমার কি? রুবি আপু হাসছে। এখনই হিংসে হচ্ছে? হি হি হি। আর তো দিন পড়েই আছে। দীপ্ত হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো, রোবটের অভিনয় করে বলল, চলো আমরাও যাব ছাদে, লেটস গো। এক প্রকার টেনে টুনে নিয়ে যাচ্ছে আমাকে। ওই শয়তান মেয়েকে আবারও দেখতে হবে, ভাবতেই মাথাটা ধরে আসছে। ছাদ বরাবর আসতে বুক কাঁপছে। রাতের ঘটনা চোখে ভাসছে। সে কপালে চুমু খেয়েছিলেন, হেসেছিলেন, শান্ত মিষ্টি আওয়াজে কথা বলেছেন। লজ্জায় মুখ গরম হয়ে উঠছে। ইস, কিভাবে তার সামনে যাব? ছাদে উঠতে চোখে পড়ল সুমনা পা ধরে নিচে বসে, তন্ময় ভাই ব্রু কুচকে দাঁড়িয়ে, তার পরনে হাফ প্যান্ট, টি শার্ট। সে বলছে, সেন্স নেই শরীরে? সমান ফ্লেসে কিভাবে পড়ে যাও? আমাদের দেখতে এসে রুবি আপুকে বললেন। রুবিও ব্যথা পেয়েছেন, দেখতো। সে আবারও কোণে চলে গেলেন। খুবই গম্ভীর মুখে কথা বলছেন ফোনে। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এদিকে সুমনার চেহারা দেখার মতো ছিল। পাজিল মেয়ে, নিশ্চয়ই ইচ্ছে করে করেছে, যেন ভাইয়ার কোলে ছুটতে পারে। ও এতই সোজা? রুবি আপু গিয়ে পায়ে দেখতে লাগলো কোথায় লেগেছে। সুমনা ইটস ওকে, অতটা গুরুতর নয়, এখন গুরুতর নয়। এখন আমার সহ্যই হচ্ছে না। আমার সহ্য শক্তির প্রয়োজন প্রচণ্ড। দোলনায় বসে আশেপাশে চোখ বোলালাম। সাদা দোলনা, ছোট ছোট ফুলের প্ল্যান্ট ছাড়া কিছুই নাই। পরিষ্কারভাবে গোছানো, কোথাও একটু আবর্জনা নেই। দীপ্ত পিছন হতে দোলনা দোলাতে লাগলো। হাসতে হাসতে বললাম, দোলাতে হবে না, থাম। কথা শুনলো না। সেই দোলাচ্ছি। আমি চুপচাপ চোখ বুজে রইলাম। হঠাৎ শব্দে চোখ খুললাম। তন্ময় ভাই নেমে যাচ্ছেন, সাথে শয়তান সুমনা নামছে। অবাস্তব মেয়ে, এ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। রুবি আপু আশ্চর্য কণ্ঠে বলে, এ কোন দেশের বেহায়া? সত্যি মেয়েটা আসলে অদ্ভুত হয়ে যাচ্ছে। ও কি এমন অদ্ভুত ছিল, নাকি আমারই চোখ আজ খুলল? দুপুরে খেতে বসলাম। তন্ময় ভাই জানালেন বিকেলে চলে যাচ্ছে। বড় চাচ্চু বললেন, আর কটা দিন থেকে না হয়ে যেতে? তার জবাব, গুরুত্বপূর্ণ, যেতে হবে। আচ্ছা, কিছু লাগবে? আমার ফাইন। বিকেলে তন্ময় ভাই চলে যাবেন। আমার খারাপ লাগতে শুরু করলো। সে গেলে মাস ছাড়া আসেন না। এবার কয় মাস পর আসবেন? কামরায় গিয়ে ভাবনায় হারিয়ে গেলাম। ভাবতে ভাবতে কখন চোখ লেগে আসলো জানা নেই। ঘুম ভাঙতে সময় দেখলাম 6:20। দৌড়ে নিচে নামলাম। গিয়ে শুনলাম তন্ময় ভাই চলে গেছেন। চোখ জলে চিকচিক করছে। যাবার সময় দেখাও হলো না। ঘুম আসার সময় পায়নি। এত রাগ লাগছে নিজের প্রতি, বলার বাহিরে। চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। সেদিন রাতটা শুধু তার কথা ভেবেই শেষ করেছি।
এতদিনের মুহূর্তগুলো কাটা গায়ে নুনে ছিটে দিতে লাগলো। ভীষণ জ্বলছে। আবার কবে দেখবো তাকে? সে তো গেলে আর আসার নামই নেন না। মাসের পর মাস চলে যায়, তার নামগন্ধ থাকে না। এখন তো তার দ্রুত ফেরা প্রয়োজন, তাই না? মাসের মাঝে 2-3 বার তো এসে থাকা যায়। কলেজ গিয়ে লেগেছে সুমনার সাথে, অ্যাভয়েড করছে, তাও ইঙ্গিত মেরে কথা বলছে। ওর বন্ধুদের নিয়ে আমাকে অপদস্থ করলো। ব্যাস, আমিও জবাব দিয়েছি। আমাকে যেভাবে বলেছে সেভাবে ওকে বলেছি। ঝগড়াঝাটির জন্য আরও জানতে পারলাম ও সকলের কাছে আমার নামে অভিযোগ করতো আমি নাকি ভালো না, অনেক ছেলেদের সাথে মেলামেশা আছে, ছেলেদের টাকা খাই, তাদের পিছু ঘুরে, তাদের সাথে ঘুরতে যাই, ফিজিক্যাল কত করেছি তার গুণন হবে না। আমাকে নাকি ও প্রায় দেখতো ছেলেদের সাথে। মার্জি থেকে এগুলো শুনে আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। ও আমাকে এত খারাপভাবে, এতটা। কলেজে সারাক্ষণ মাথা নিচু করেছিলাম, লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। এখন সব এগুলো ভাববে আমাকে নিয়ে। টিফিন টাইমে মার্জি আমাকে না জানিয়ে বাড়িতে কল দিয়েছে। রুবি আপু কলদার আসে তখনই গাড়ি নিয়ে কলেজে হাজির। সে ভয়ানকভাবে সুমনাকে বলে দিয়েছে, আমাদের বাড়ির আশেপাশে দেখলে ফাঁ কেটে হাতে ধরায় দিব, আর উরুর আশেপাশে যদি আরও আগে না দেখি। সস্তা মেয়ে। কলেজে বাকি ছিল 3 ক্লাস। আপু ছুটি নিয়েছেন। বাড়ি ফিরে আমি কামরায় আটকে। সে আমার বিশ্বস্ত সঙ্গী ছিল, যার সাথে সব শেয়ার করতাম, সকল কিছুর ভাগ দিতাম। সে কিনা ফেছন আমাকে নষ্ট পরিচয় করাচ্ছিল। ভাবতেই চোখ ভিজে আসছে। সেদিন আমি আর ঘর থেকে বেরোইনি। বড় মা চাচ্ছ, বাবা সকলেই ডেকেছেন, আমি বের হইনি। এত বড় ধাক্কা একদম নিতে পারছিলাম না। সুমনা এমন করেছে। সেই আমার ছোটবেলার খেলার সাথে সুমনা, একসাথে খেলার সঙ্গী। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। কিভাবে পারলো? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছে ফোনের রিংটনে। ঘড়িতে দেখলাম রাত 12:45। আমি উঠে বসলাম। স্ক্রিনে দেখাচ্ছে তন্ময় ভাই। রিসিভ কি করব? নিশ্চয়ই সব তার কানে গিয়েছে, বকা দিবে আমাকে। কিন্তু আমি কিছুই করিনি। করলো তো সুমনা। সময় নিয়ে কল ধরলাম। তার মন তো আবার পাথরের, একদম শক্ত। দেখা যাবে আমাকেই কথা শোনাচ্ছেন। সুমনার দোষ দেখবেন না, উল্টা আমাকে আরও কষ্ট দিয়ে কল কেটে রফা দফা হবেন। ভাঙ্গা কণ্ঠে বললাম, হ্যালো, খেয়েছিস? কেন? এতটুকু কারণে এভাবে ঘর আটকে না খেয়ে থাকতে হবে কেন? এতটুকু কারণ? বলতে বলতে আমি ফুঁপিয়ে উঠলাম। সে ধমক দিলেন, সামনে থাকলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতাম। ওকে, ওর কথায় কাঁদতে হবে কেন? সকলের সামনে বলেছে কলেজের আমি নাকি বাজে, ছেলেদের সাথে মেলামেশা করি, অনেকের সাথে ফিজিক্যাল করেছি। কথা শেষ করতেই পারছিলাম। কি জঘন্য ল্যাঙ্গুয়েজ! এইসব কথা কি কাউকে বলা যায়? ভাববে যে সত্যি হয়তো মেয়েটা এমন। তন্ময় ভাই রেগে, তার কণ্ঠে স্পষ্ট। এবার তো আমি তীব্র শব্দ পেলাম ওপাশে। কান থেকে ফোন সরালাম। কিছুক্ষণের পর তার কণ্ঠ, কি খাবি? বিরিয়ানি? এত রাত্রে? আলী আসবে দিতে, সর্বপ্রথম খেয়ে নিবি। সে কল কেটে দিলেন। এই শেষ তার কথা। একটু সুন্দরভাবে কথা বলতেও জানেন না, রসিকতা নেই মনে একদম। মানুষটা এমন কেন? কলেজ থেকে ফিরে কাপড়ও পরিবর্তন করিনি। গোসল, খাওয়া দাওয়া তো দূরের বিষয়। দ্রুত গোসলে ঢুকলাম। গোসল শেষে চুল শুকালাম। পরপরই কলিং বেল বাজছে। আমি দ্রুত নিচে নামলাম। দরজা খুলে দেখলাম দারোয়ান নানা। সে হেসে বললেন, মোল্লা হোটেল থেকে আইছে, কইল তন্ময় বাবা পাঠাইতে কইছে। হ্যাঁ, ধন্যবাদ নানা। আচ্ছা। দরজা আটকে রুমে দৌড় লাগালাম। মোল্লা হোটেল পরে আমাদের কলেজে যাবার রাস্তায়। সাধারণত তাদের হোটেলের মিডনাইট পর্যন্ত ওপেন থাকে। সেদিন রেস্টুরেন্ট হতে ফেরবার পথে দেখেছিলাম, তখনই ওপেন ছিল। আর তন্ময় ভাই তো সবাইকে চেনেন। তার তো এই জীবনে কোনো সমস্যা হবার কথাই না। আগে খেলাম, খিদে পেয়েছে প্রচণ্ড, সারাদিন খাওয়া হয়নি। উফ, ভাগ্যিস তার সাথে কথা হয়েছে, না হলে না খেয়েই ঘুমাতে হতো। ভাবতেই হাসি পেল। সে খুবই অদ্ভুত। ঘুম আসছে না, বিরক্ত লাগছে, ছাদে যেতে ইচ্ছে হচ্ছে না। কি করা যায়? তন্ময় মাইকে মেসেজ দেওয়া যায়, তাই না? তাকে তো জিজ্ঞেস করা হলো না সে খেয়েছে কি না বা কী করছে। কিছুক্ষণ ভেবে টেক্সট করলাম, খেয়েছেন? তার টেক্সট আসলো না, বরং কিছুক্ষণ পর কল করলেন। অদ্ভুত স্বরে বললেন, খাওয়া হয়েছে। আপনি খেয়েছেন? সে থেমে থেমে জবাব দিলেন, যেমন ভাবছেন। না। কেন? কেন খাননি? এভাবেই। কি হয়েছে? এভাবে কথা বলছেন কেন? তার কথা থেমে থেমে আসছে, একটু বলে থেমে যাচ্ছেন। সে এবার মুখ ধীরে প্রশ্ন করলেন, কিভাবে ওরু? হার্টবিট দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল যেন। সে সদা আমার নাম ডাকেন না, মাসে একবার হবে এমন।
সে নিশ্চয় ড্রাঙ্ক খেয়েছেন। সেদিন জন্মদিন থেকে ফেরবার পথেও এভাবে কথা বলছিলেন। আপনি হাবিজাবিগুলো আবার খেয়েছেন? তো তোকে খাবো? আমার ফেস গরম হয়ে উঠছে। সে কখনো এভাবে কথা বলেননি। হঠাৎ এ ধরনের ব্যবহার আমার ঠিক হজম হচ্ছে না। পেট মুচড়ে আসছে। কি হয়েছে তার? খেতে দিবি তোকে? লজ্জায় আমি বাকরুদ্ধ হয়ে আছি। এগুলো খেলে নাকি মানুষের মাথা ঠিক থাকে না। তা শুধু শুনেছিলাম, আজ তা সরাসরি শুনছে। সে সত্যি আর হুঁশে নেই, মাথা ঠিক নেই তার। থাকলে নিশ্চয়ই এগুলো বলতেন না। তুই তো দিবি না, তুই পারিস আমার থেকে বাঁকতে। কাছেই আসতে চাস না। মনে হচ্ছে আমার সামনে এক নতুন তন্ময় ভাই, যাকে আমি আগে কখনো এভাবে দেখিনি। আচ্ছা, সে কি সারা জীবন এমন মাতাল থাকতে পারবে? সে এমনই থাকুক, দুষ্ট থাকুক, গোমড়ামুখ থাকার প্রয়োজন নেই। এমন ভয়ঙ্কর এক ইচ্ছে জাগছে, সেটা হচ্ছে তাকে দেখার। এই মুহূর্তে তাকে কেমন দেখতে লাগবে? নিশ্চয় অদ্ভুত সুন্দর, খুব কিউট। সে তো এভাবেই মারাত্মক দেখতে। এখন নিশ্চয় কাউকে পাগল করার মতো দেখতে লাগছে। এই মুহূর্তে তাকে দেখতে চাই, খুব করে চাই। সে ডাকলেন, অরু। মুখ দিয়ে যেন আনমনে চলছে। আমাকে কেমন লাগে তোর? ভালো লাগে। বুকে তীব্র স্রোত বইছে। এই স্রোত থামবে বলে মনে হয় না। কি বলবো? আমার তো তাকে ভালো লাগে না। মানে কেমন লাগে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দুঃখ বেড়ে চলেছে ক্রমাগত। সে কি আমাকে আজ মারার প্ল্যান করেছে? অবশ্যই আমাকে তোর ভালো লাগে। লাগবে না কেন? না লাগলেও লাগাতে হবে। এই পৃথিবীতে তোর জন্য শুধু আমি, তাই না? হ্যাঁ, আর কিছুক্ষণ হলেই আমি মারা যাব। দ্রুত বললাম, আপনি কোথায়? রুমে। ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। সে মিনমিনিয়ে ডাকলেন, অরু। জি। তার জবাব নেই, নেই কোনো আওয়াজ, শুধু তার শ্বাস নেওয়ার শব্দ। সে কি ঘুমিয়ে পড়েছে? আমি ডাকলাম, হ্যালো। কথা নেই। ঘুমিয়ে পড়েছেন হয়তো। ফোন বুকে চেপে বসে রইলাম, তীব্র শ্বাস নেওয়ার প্রচেষ্টার মাঝে। ঠোঁট আমার বড় হাসি। মন এখনো শান্ত হয়নি, খুবই আওয়াজ করছে। বালিশে মুখ গুজে ফেললাম। সে আমাকে সত্যিই পছন্দ করেন, আমাকে নিয়ে ভাবেন। তন্ময়বাই এই বোকাউরুকে পছন্দ করেন, আমাকে পছন্দ করেন। ভাবতেই বুকের স্রোত দ্বিগুণ বেগে বইছে। ভোরবেলা বড় মার ডাকে ঘুম ভাঙল। চারপাশে চোখ বোলালাম। বড় মা তাড়া লাগালেন, যা মুখ ধুয়ে আয়, তোর পছন্দের বড় চিংড়ি রান্না করেছে, নিজে হাতে খাইয়ে দিব। আমি দ্রুত ফ্রেশ হলাম। চিংড়ি আর বড় মার হাত একদমই মিস দেওয়া যাবে না। বড় মা খাওয়াতে বসে পড়লেন। আসলেই তার রাধার কোনো জবাব নেই। খুবই সুন্দর রাখতে জানেন সে। দারুণ হয়েছে। তাই সব দারুণ লাগে? তুই মানুষটাই দারুণ। হয়েছে রসিকতা, তাড়াতাড়ি শেষ করো, কাজে আছে বহুত। খাওয়া শেষ হতেই বড় মা আমার মাথা ছুঁয়ে দিলেন। মিষ্টি কণ্ঠে বললেন, মন খারাপ করবি না। সুমনা যা বলেছে তা তো আর সত্যি হয়ে যাচ্ছে না। তুই আমাদের মেয়ে, আমরা জানি আমাদের মেয়ে কেমন। ঠিক আছে? আমি হাসলাম। হ্যাঁ, লক্ষ্যে একদম। যাচ্ছি আমি। বড় মা চলে গেলেন। আমি দ্রুত ফোন ধরলাম। কাল রাত্রে সব তাহলে সত্যি? ভালো লাগে, শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। অনেক সকাল, এখনও নিশ্চয় তন্ময় ভাই ঘুমিয়ে। সে তো 8টার আগে উঠবেন না। একদম সময় মতো বিছানা ছাড়বেন। দীপ্তি এসেছে, হাতে ড্রয়িং বুক। আজ এমন পিকচার আর্ট করেছি, তুমি দেখলে এখান থেকে লাফ মেরে বুড়িগঙ্গায় চলে যাবে। এটা কোনো কথা? আমি বললাম, তাই নাকি, দেখি। ও বাঁকা হাসলো আর চোখে তাকিয়ে দেখলাম সাথে সাথে আমার চেহারা লালে পরিবর্তন হয়ে গেল। এই পাজিল ছেলে। ও সেই রেস্টুরেন্টে ছবিটি এঁকেছেন, যেটা তন্ময় ভাইয়ের লক স্ক্যানে। দীপ্তর বাচ্চা, এটা আমাকে দে। সবাইকে দেখাবো। ভালো হচ্ছে না কিন্তু। বেঙ্গিয়ে ছবিটা নিয়ে নিচে চলে যাচ্ছে। ও যদি সত্যি দেখে কি হবে? ছেলেটা তো আস্ত অস্বাভাবিক। সকাল থেকে দুপুর পর্যন্ত বিবেচনা করে এবার একটা টেক্সট তন্ময় ভাইকে সেন্ড করে ফেললাম। রাত্রে ডাকছিলেন, সে ঠিক আছে কিনা, কিন্তু চিন্তা হচ্ছে খুব। অবশ্য সাথে তার বন্ধুরা আছেন, এক একজনের জন্য জান প্রাণ দিয়ে দেন। তারপরও আমি কিছু মালার কথা। অনেকক্ষণ অপেক্ষা করলাম, তার জবাব নেই। সে কি ব্যস্ত? হয়তো, না হলে নিশ্চয় জবাব দিতেন। ভাবতে ভাবতে নিচে নামলাম। টিভি দেখতে মাত্র বসেছিলাম, তখনই বাড়ির কলিং বেল বাজছেন। দীপ্ত লাফিয়ে গেট খুলতে গেল। বড় মামা, বড় মামি, ছোট মামি আর সুমনে এসেছে। আমি সোফায় শক্ত হয়ে বসে বড় নিঃশ্বাস ফেলে উঠলাম। মামা মাথায় হাত রাখলেন। কি অবস্থা আমার?
ভালো, বসো। বড় মামিও কথা বললেন। ছোট মামির সাথে হালকা কথা বলে উপরে চলে এলাম। ওই মেয়ের মুখও দেখতাম না, জঘন্য কাল নাগিনী। ফরফরই মা আসলেন। এগুলো কেমন অভদ্রতা ওরু, দেখলি ভাই ভাবি আসতেন, তুই কিভাবে দপ পায়ে চলে এলি? তো কি করব? তাদের মাঝে কথা শেষ হয়নি, তখনই কালসাপিনী হাজির। ফুফি ওরু হয়ে যাচ্ছে, একদম ডিপ্রেসড, কোনো কথা পুরো শুনবেই না। রাগে আমার শুরু থর করে কাঁপছে। কতটা বেহাই এই মেয়ে। মা ইশারা করলেন আমাকে চুপ থাকতে। আমি পারলাম না, দাঁতে দাঁত চেপে বললাম, I do not want to hear anything from that mouth of yours, সুমনা। আমি বাজে ব্যবহার করার আগে গেট আউট ফ্রম মাই রুম প্লিজ। সুমনা অবাক কণ্ঠে মাকে উদ্দেশ্য করলো, দেখলে পুপি, মা এটাকে বেরোতে বলো। এবার ও নিজেই শব্দ করে বেরিয়ে গেল। মা আওয়াজ তুললেন, কি ধরনের বেয়াদবি? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে মানে? ভাইয়ের মেয়ে, ভাই কি ভাববে তা নিয়ে চিন্তা শুধু। আর আমি তোমার মেয়ে। কলেজের সকলের সামনে আমাকে উজাড় করে দাঁড় করিয়েছে, সকলের কাছে বলে বেরিয়েছে আমি রাস্তার মেয়ে, ছেলে ধরে টাকা খাই, ছেলেদের সাথে রুম ডেটে যাই। এগুলো শোনার পর তুমি এই মেয়েকে বাড়িতে কিভাবে ঢুকতে দাও, তাও আমার রুমে? ছোট মানুষ বলে ফেলেছে, সেটার জন্য মাপ চাইতে এসেছে তো। আর ও বলেছে এমন কিছুই নাকি বলেনি। ও বলেনি, আমি কোথার থেকে শুনলাম? তুমি তোমার ভাইয়ের মেয়ে ছাড়া কিচ্ছু দেখছো না। তুমি সব সময় এমন করো, সব সময়। কয়েকদিন পর দেখা যাবে তোমার ভাইয়ের পরিবারের জন্য আমাকে জবাই দিয়ে। কথা শেষ না হতে মা গালে থাপ্পড় মারলেন। আমি হতভম্ব হয়ে তার দিক চেয়ে। সে এর আগেও হাত তুলেছেন এই মেয়ের জন্য, তার ভাইয়ের মেয়ের জন্য। চোখের জল যেন নিঃস্বেচ্ছায় গড়িয়ে পড়ছে। আমি মাথা দোলালাম। থাকো ভাই আর ভাইয়ের মেয়ে নিয়ে। বলতে দেরি, আমার রুম থেকে বেরোতে দেরি হয়নি। মা পেছন হতে ডাকছেন, শুনলাম না। ভাই আর ভাইয়ের মেয়ে দোষ করলেও সদা আমাকে বোঝাতে আসবে, আমাকে ভুল প্রমাণিত করবে। বেশ। দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে আসলাম। পেছন থেকে বড় চাচ্চু বড় মা চেঁচিয়ে পিছু আসছেন। তাদের থেকে আমার চলার ব্রেক দ্রুত। মেন গেটের দারোয়ান নানা প্রশ্ন করছেন, কই যাবা মাহামণি? আমি মিথ্যে বললাম, নোটস আনতে। গেট খোলো। সে খুলতেই চলে এলাম। পেছন থেকে বড় চাচ্চু চেঁচামেচি করছেন গেট না খোলার জন্য। থাকবো না এই বাড়িতে, থাকুক সে তার ভাইয়ের মেয়ে নিয়ে। এক সস্তা মেয়ে, সদা অপমান করেও উল্টা বুঝিয়ে দিবে। সবাই তাই বুঝবে। আমিও তো ওর কথাই বিশ্বাস করতাম। এখন যখন চোখের সামনে সব ক্লিয়ার, ওর কথা শোনার প্রশ্নই আসে না। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। অনেক দূর হলেও এলাকার ভিতর, এলাকার বাহিরে যাবার সাহস আমার নেই। আজকাল যা অবস্থা পৃথিবীর, তারপরেও ভয় হচ্ছে। আপাতত মানুষ রয়েছে, রাতের আধার নামলে কি হবে? কই যাব? বাড়িতে একদম ফিরতে চাই না। ঠান্ডা বাতাস বইছে, বিকেলের আবহাওয়ার আকাশ চমৎকার। চারপাশ ঘোরাঘুরির পর সেই চেনা পার্কটি পেলাম। আমি আবার রাস্তা বুলাকার, মনে থাকে না রাস্তাঘাট। চারপাশে চোখ বোলালাম। গাছের নিবের পরিচর্যায় আশপাশ আকর্ষণীয়। এই এরিয়ায় একটাই পার্ক, মারাত্মক সুন্দর এবং বড়। সবসময় মোটামুটি মানুষ থাকে, বাচ্চা, বুড়ো, প্রেমিক প্রেমিকা, সব রকম মানুষ দেখা যায়। আলাদাভাবে এক পাশের বেঞ্চে বসলাম। চোখ দুটো আবারও ভিজে আসছে। বাড়ি থেকে রেগে বেরোনো আমার এই প্রথম। আগে রেগে শুধু দরজা আটকেছিলাম। বাড়ি ছাড়াটা বড্ড নতুন, কি থেকে কি করব বুঝতেই পারছি না। হঠাৎ মনে পড়লো তন্ময় ভাইয়ের কথা। নিশ্চয়ই সে খবর পেয়েছে। এখন আমাকে ফেলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবেন, প্রচণ্ড রাখবেন। বাবাও হয়তো খুবই রেগে আছেন। রাগুক, যা ইচ্ছে করুক, তাও আর যাব না ওই বাড়ি। সে থাকুক তার ভাইয়ের মেয়ে নিয়ে। সন্ধ্যা হয়ে আসছে, জলমলে আকাশ আধার চেয়ে যাচ্ছে। পার্কের মানুষজন এক এক করে নি, শুধু কয়েক জোড়া দেখা যাচ্ছে। উফ, কি হবে আমার? বয়স, শরীর কাঁপছে। কোথায় যাব? রাত গভীর হলে কি করব? মার্জির বাসায় যাব, কিন্তু ওর আম্মু নির্ঘাত বাড়িতে ফোন করে দিব। আর কারণ বাকি রিলেটিভসগুলো সব দূরে দূরে, সেখানে যাবার প্রয়োজন টাকা, আর আমার কাছে চারানাও নেই। ঘুমে চোখ বুঝে যাচ্ছে। একটু দাঁড়ালাম, তারপর আবারও বসলাম। হঠাৎ কোথা হতে এহসান এসে দাঁড়ালো। অবসরে বলল, তুই এখানে কি করছিস? ভয়ে ভয়ে আশপাশে নজর দিলাম। আবার তন্ময় ভাইকে সাথে নিয়ে এসেছে নাকি? না, নেই। আমি অসহায় চোখে ওর দিকে তাকালাম। বাড়ি থেকে চলে এসেছি, আর যাব না। এহসান শব্দ করে হাসছে, মাথায় গাঁটটা মেরে বলল, যাবি না? তন্ময় ভাই তোর হাত পা ভেঙে ফেলবে। আবারও ভয়ে জড়সড় ভাব চলে এলো। এই কুলাঙ্গার ছেলে, জালিম, অমানুষিক কথাবার্তা বলিস না। তুই কি করিস এখানে? ও হাফ ছাড়া ভাবে পাশে বসলো। কিছুটা দূরে থাকা এক জোড়াদের ইশারা করলো। আমার বন্ধু আর তার গার্লফ্রেন্ড পাহারাদারি করছিলাম।
মার্জি একটু আগে তোদের বাড়ি গেল কেন? সকালে তোর জন্য খারাপ লেগেছে তাই একটু আগে ড্রাইভার নিয়ে বেরিয়েছে বাড়িতে। আমাকে আর মাকে শান্তি একদমই দেয়নি। একটু পর পর তোর ওই নাগিনী বোনের চমৎকার আইডেন্টিটি প্রকাশ করছিল। সুমনা নামটাও তেতো মনে হচ্ছে। অস্বাভাবিক মেয়ে। কি দিয়ে তৈরি মেয়েটা? আমার বাড়িতে গিয়ে শাসন চালাচ্ছে। একদিন পেয়ে নেই এমন শিক্ষা দিব না? চল দিয়ে আসি তোকে। চেঁচালাম, একদমই না, ইম্পসিবল। রাত গভীর হচ্ছে, কতক্ষণ থাকবি? চিন্তিত স্বরে বললাম, জানি না, তাও বাড়ি যাচ্ছে না। এছাড়া অনেকক্ষণ যাবৎ আমার সাথে কথা বলছে। ছেলেটা মারাত্মক ভালো। মার্জির 5 মিনিটের বড় ভাই। হ্যাঁ, দুজন টুইন্স। যে কোনো পরিস্থিতিতে দুজনের চেহারা অতল বদল করা যাবে। ওদের আচার আচরণও অনেকটা একই। কথা বলার ধরন আর গালের টোলটাও দুজনের সেম, শুধু তফাৎ ছেলে আর মেয়ে। ও টুফ আওয়াজ করলো। আমাদের বাড়িতে তো যেতে সমস্যা নেই, তাই না? উসখুস করছে মন। ওদের ভরসা নেই, কিন্তু রাস্তাও তো নেই। রাত গভীর হচ্ছে, কই যাবো আর? ডিসিশন নিলাম এসানের সাথে যাব। ভয়ে আকুপাকু মন নিয়ে যাচ্ছে ওদের বাড়ির দিক। মন আনসান করছে, কেমন সাই দিচ্ছে না যাবার জন্য। দূর থেকে সেনে একজনের ছায়া দেখতে পেয়েই আমার আত্মা লাফিয়ে উঠলো। বড় সড়ো চোখ করে এসানের দিক তাকালাম। ও হাত উঁচু করলো। তন্ময় ভাই ফোন করেছিলেন, বললেন আমাদের বাড়ির আশেপাশে দেখতে। তো তোকে পেয়ে গেলাম। জাহিলের বাচ্চা! তন্ময় ভাই এদিকে আসছেন। লাইটের আলোয় তার পর্সা চেহারা লাল হয়ে আছে। বাঁচার সম্ভাবনা নাই একদম। তো ভিউয়ার্স, গল্পের এই পর্ব কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।